আচ্ছা, আমরা লাস্ট দেখছিলাম হচ্ছে কিডনি বিকল পর্যন্ত। ঠিক আছে, কিডনি বিকল হওয়ার কি কারণ থাকতে পারে, না থাকতে পারে, কেন হবে, কখন হবে, এবং এর প্রতিকারগুলো কি দেখছিলাম। ঠিক আছে। আচ্ছা, আজকে দেখবো হচ্ছে তোমার কিডনি বিকল হয়ে যাওয়ার পরে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ঠিক আছে, বা নিতে পারবো, এই জিনিসগুলো একটু দেখব। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা একটা পয়েন্ট জানো আশা করি, সেটা হচ্ছে ডায়ালাইসিস সম্পর্কে। ঠিক আছে, এগুলো ক্লাস 9-10-এ ছিল সামান্য পরিমাণ। ডায়ালাইসিস, ঠিক আছে। লাইসিস মিন্স মানে হচ্ছে কি ভাঙ্গা, বিশ্লেষণ করা। আচ্ছা, তাহলে এখানে ডায়ালাইসিস দিয়ে বোঝানো হচ্ছে মেইনলি হচ্ছে একটা কৃত্রিম কিডনি। তুমি ডায়ালাইসিস করা মানে বলতে পারো যে একটা কৃত্রিম কিডনি, অর্থাৎ একজন মানুষের বডিতে কিডনি বিকল হয়ে গেছে, কিডনির কাজ করতেছে না, যার কারণে আমার পুরো বডিতে রেচন পদার্থগুলো জমে যাচ্ছে। সো আমার এখন পুরো বডির যে রেচন পদার্থগুলো, সেগুলো অবশ্যই কি হইতে হবে, আমার বডি থেকে বের হয়ে যেতে হবে। বাট কোনো সিস্টেমই নাই, বের হবে কিভাবে? তো তার জন্য বিকল্প পথ হিসেবে আমি কৃত্রিম কিডনিকে আমি ইউজ করতে পারি। তো কৃত্রিম কিডনিটাকেই বলা হচ্ছে ডায়ালাইসিস, যেটার মাধ্যমে তুমি, এটা মেশিনারিজও হতে পারে আর নন মেশিনারিজও হতে পারে, তোমার যে কৃত্রিম কিডনি বলতেছে। এজন্য এই ডায়ালাইসিসকে দুই ধরনের ডায়ালাইসিস বলা হয়। একটু বড় বলতেছি। প্রথমে ডায়ালাইসিস কি জিনিস, সেটা হচ্ছে একটা কি থাকবে, একটা মেশিনারিজ অথবা নন মেশিনারিজ অবস্থায় থাকতে পারে, যেখানে আমি পৃথক করব। আমরা যেমন কিডনি কীভাবে কাজ করতো, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখছিলাম যে ক্ষরণ হচ্ছিল, অথবা যে নির্বাচনমূলক পুনঃশোষণ হচ্ছিল। ঠিক আছে, সেমভাবে এখানেও ব্যাপন প্রক্রিয়ায় যদি তোমার কিছু পদার্থ আমার পৃথককরণ হয়ে যায় কলয়েডাল পদার্থ থেকে একটা পর্দা বা ঝিল্লি দ্বারা, তখন এই জিনিসটাকে আমরা বলতেছি কি, ডায়ালাইসিস। এখন এক কথা বলতেছি যে একটা হচ্ছে মেশিনারিজ আর একটা নন মেশিনারিজ হতে পারে। যেটা মেশিনারিজ, সেই ডায়ালাইসিসটাকে বলা হয় হিমোডায়ালাইসিস। আর এটাই তোমরা পড়ে আসছো ক্লাস 9-10-এ। হিমোডায়ালাইসিস, যেখানে একটা মেশিন থাকবে, মেশিনের মধ্যে তোমার ব্লাড দেওয়া হবে, ওই ব্লাডটা পিউরিফাই হয়ে তোমার কোথায় আসবে, আবার আমার বডিতে প্রবেশ করবে। তাহলে এটাই হচ্ছে হিমোডায়ালাইসিস। আর যেটা নন মেশিনারিজ, সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। কি বলা হয়? পেরিটোনিয়াল ডায়ালাইসিস। খেয়াল করো, এটা হিমোডায়ালাইসিস আর এটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই পেরিটোনিয়াল ডায়ালিসিসটা মেইনলি হচ্ছে আমাদের বডিকে কি করা হয়, ছিদ্র করা হয়, পিয়ার্স করে তোমার এই জিনিসটা করা হয়। পেরিটোনিয়াম নামে একটা কি আছে আমাদের গহ্বরে, উদর গহ্বরে একটা পর্দা থাকে, যেটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াম পর্দাটাকে তোমার ঝিল্লি হিসেবে ইউজ করা হয় এই ক্ষেত্রে, যেটা তোমার কি করবে, ব্যাপন করবে। সেজন্য এটার নাম হচ্ছে কি, পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তাহলে আমরা হিমোডায়ালিসিস নিয়ে আগে দেখব। তাহলে হিমোডায়ালিসিসটাকে আমরা কৃত্রিম কিডনি বলতে পারি, যেটার মধ্যে মেইন জিনিসটা বুঝে নাও, তাহলে আর তোমার এখানে বেশি কিছু প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে একজন পেশেন্ট এখানে থাকবে, এটা মেশিনের ভিতরে একটা দ্রবণ থাকে, যেটাকে বলা হয় ডায়ালাইসেট। ঠিক আছে, ডায়ালাইসেট নামে একটা দ্রবণ থাকে, যেখানে তোমার বিভিন্ন প্রয়োজনীয় আয়নগুলো সম্মিলিত অবস্থায় থাকে। তাহলে এই ডায়ালাইসেট দ্রবণে কী কী থাকতে পারে, এখানে একটা ডায়ালাইসেটের উপাদান দিয়ে একটা টপিকস দিছে, এটা দেখে নিবা। এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, নিজের জানার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কী কী উপাদান থাকবে এই জিনিসটা জানতে হবে। টেম্পারেচার ঠিক থাকবে, আয়নিক ভারসাম্য থাকবে। এই যে কী কী আয়ন থাকতে পারে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, এই যে বাইকার্বনেট আয়ন, বিভিন্ন গ্লুকোজ থাকবে, পুষ্টি থাকবে, পিএইচ, সঠিক পিএইচ থাকবে, কারণ যদি পিএইচ ঠিক না থাকে তখন আমার ব্লাডের পিএইচ চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, সেজন্য সঠিক পিএইচটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এবং বাফারিং ক্ষমতা, যে পিএইচ সামান্য বেড়ে গেল, অ্যাসিড যদি আমি সামান্য বেড়ে যায়, তখন যাতে পিএইচটা ঠিক থাকে, অথবা ক্ষার যদি সামান্য বেড়ে যায়, যাতে পিএইচের কোনো ধরনের পরিবর্তন না হয়, যা সেজন্য এখানে বাফারিং ক্ষমতা অথবা বাফারিং যে দ্রবণ, এগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে যাই এখানে।
তাহলে এখানে কি বলতেছি, এখানে একটা ডায়ালাইসেট দ্রবণ থাকবে। এই ডায়ালাইসেট দ্রবণে তোমার এই বিভিন্ন উপাদানগুলো থাকবে, এগুলোই মোটামুটি ব্যাপন প্রক্রিয়ায় রক্তের মধ্যে ট্রান্সফার হবে, এই আয়নগুলো বা এই জিনিসগুলো। তাহলে এখন পেশেন্টের কি করা হবে, ধমনী শিরা দুটা জিনিস বেছে নেওয়া হবে। ধমনীতে একটা তোমার ধমনীতে একটা টিউব থাকবে আর একটা শিরাতে টিউব থাকবে। টিউব বলছি, ডিরেক্ট তো টিউব ঢোকানো হবে না, এটা হচ্ছে সূচের মাধ্যমে করা হবে আর কি, যেগুলোকে তোমার বলা হয় ক্যাথেটার। ঠিক আছে, ক্যাথেটার। এই ক্যাথেটারগুলো একটা কোথায়, ধমনীতে একটা শিরাতে। ধমনী থেকে রক্তটা বের হবে, বের হয়ে মেশিনটাতে যাবে। ঠিক আছে, আবার পিউরিফাই হয়ে যখন এটা আমার বডিতে প্রবেশ করবে, তার জন্য আরেকটা ক্যাথেটার কোথায় প্রবেশ করাবো, আমরা শিরাতে প্রবেশ করাবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে ধমনী থেকে ব্লাডটা যখন মেশিনারিজে প্রবেশ করলো, তখন মেশিনারির ভিতরে যে টিউবটা থাকবে, ওই টিউবটা হয় খুবই পাতলা এবং নরম, যেটা হচ্ছে ব্যাপন করতে পারবে এরকম পাতলা। ঠিক আছে, তাহলে এটা যখন ডায়ালাইসের দ্রবণের কাছে যাবে এই টিউবটা ব্লাড সহ, তখন ডায়ালাইসের দ্রবণের সাথে এই টিউবের একটা ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হবে। এই ব্যাপন প্রক্রিয়া রক্ত থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো ডায়ালাইসের দ্রবণে চলে যাবে, আর প্রয়োজনীয় জিনিসগুলো ডায়ালাইসের দ্রবণ থেকে চলে আসবে ব্যাপন প্রক্রিয়ায়, ফলে ব্লাডটা পিউরিফাই হয়ে যাবে। এবার এই ব্লাডটা আবার ক্যাথেটার দিয়ে কোথায় প্রবেশ করানো হবে, আমাদের বা পেশেন্টের শিরার মধ্যে দিয়ে বডিতে প্রবেশ করানো হবে। এই কাজটা সম্পন্ন করতে বলা হচ্ছে যে 4 থেকে 5 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, এবং একটা পেশেন্টের যদি খুব সিভিয়ার দোনোটাই বিকল হয়ে যায়, তখন দেখা যায় সপ্তাহে 2বারও তোমার কি করতে হয়, ডায়ালাইসিস করার প্রয়োজন হয়। সো এটা অনেক ব্যয়বহুল। আচ্ছা, তাহলে এখন একটা কথা হচ্ছে, তোমরা যদি ব্লাড, আচ্ছা আমি তো ব্লাড পড়ানো হয় নাই, তারপর একটা কথা বলি, আমাদের বডিতে রক্ত যখন চলাচল করে তখন রক্ত কিন্তু জমাট বাঁধে না। ঠিক আছে, কিন্তু যখনই আমরা কেটে যাই বা রক্ত বের হয়ে যায়, তখন দেখা যায় এটা কি, রক্ত জমাট বেঁধে যায়। তাহলে তার কারণটা কি, রক্ত জমাট বাঁধার বা রক্ত তঞ্চনার একটা প্রক্রিয়া আছে, সেটা আমরা পড়ব পরে। তার আগে একটা কথা বলি, আমাদের বডিতে কেন রক্ত জমাট বেঁধে যায় না, ভিতরে জমাট কেন বাঁধে না, সেটার কারণ হচ্ছে এখানে একটা রাসায়নিক পদার্থ থাকে যেটার নাম হচ্ছে হ্যাপারিন। ঠিক আছে, হ্যাপারিনের কারণে আমাদের বডিতে রক্তটা জমাট বাঁধে না। তাইলে এটা তো আলটিমেটলি আমার রক্তটা আমি বডি থেকে বের করে টিউবের মাধ্যমে চালনা করতেছি, তাইলে কেন রক্ত জমাট বাঁধতেছে না, এটা তো বডির ভিতরে না। তাইলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে টিউবের মধ্য দিয়ে হ্যাপারিনটাকে চালনা করা হয়, আগে থেকে হ্যাপারিন থাকে, ফলে ব্লাডটা আর জমতে পারে না। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তাইলে ডায়ালাইসিস দ্রবণে যখন ব্যাপন প্রক্রিয়াটা হবে, আমরা কিডনিতে যখন কাজ দেখছিলাম, তখনই দেখছিলাম যে তোমার বড় বড় কণিকাগুলো গ্লোমেরুলার ফিল্ট্রেট হতে পারে না। যেমন কি কি, অর্থাৎ ফিল্ট্রেশন হতে পারে না গ্লোমেরুলাস বড় বড়, যেমন রক্তকণিকা, তার মধ্যে ছিল প্রোটিন, প্লাজমা প্রোটিনগুলো, রক্তকণিকাগুলো, এগুলো ছাড়া সব কিছুই গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন হয়ে যেত। বাট এগুলো কেন হতো না, কারণ হচ্ছে এগুলো বড় কণিকার কারণে, তারা আর বড় কণিকাও ব্যাপন হতে পারে না, যার কারণে এখানে প্লাজমা প্রোটিন আর রক্তকণিকাগুলো ব্যাপন হবে না, এগুলো রক্তেই থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে। তো এইটা যতক্ষণ একটা সমতায় আসবে না, এদিকের আয়ন এবং অর্থাৎ রক্তের আয়ন এবং ডায়ালাইসিসের যে প্রয়োজনীয় আয়নগুলো যতক্ষণ না সমতা হবে না, ততক্ষণ এই ব্যাপন বিনিময় চলতেই থাকবে। যখনই শেষ হবে, তখনই এটা আমার বডিতে আবার ব্যাক দিবে। ঠিক আছে, রক্তটা। তাহলে এটাই ছিল হিমোডায়ালাইসিস। এরপরে দেখবো হচ্ছে আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এটা বলেই রাখছি, এটা আমাদের একটা ছিদ্র করা হয়, আমাদের বডিতে একটা ছিদ্রের মাধ্যমে এটা জিনিসটা সম্পন্ন করা হয়। ছিদ্রটা কোথায় করব, এটা হচ্ছে আমাদের পেটে। ঠিক আছে, আমাদের যে উদরে একটা প্রথমে ছিদ্র করা হয়, ছিদ্র করার পর এই একটা ক্যাথেটার আমাদের পেটের মধ্যে প্রবেশ করানো হবে। প্রবেশ করার পর এই যে উদর গহ্বরের যে তরল পদার্থগুলো আছে, তাদের মধ্যেই ব্যাপন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে একটু জিনিসটা খেয়াল করো, এখানে ছিদ্র করা হলো, ছিদ্র করে এখানে একটা ক্যাথেটার প্রবেশ করানো হয়েছে, ক্লিয়ার। আর এখানে একটা তোমার
কি বলবো এটাকে, ব্যাগ। ঠিক আছে, এই ব্যাগের মধ্যে হচ্ছে ডায়ালাইসিস দ্রবণটা, যেগুলো হচ্ছে ডায়ালাইসিস আর কি, ডায়ালাইসিস দ্রবণে থাকবে হচ্ছে ডায়ালাইসেট। আরেকটা ব্যাগ দেখানো হচ্ছে, সেটা হচ্ছে ড্রেনেজ ব্যাগ হিসেবে, অর্থাৎ যেখানে তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলো অর্থাৎ রেচন পদার্থটা এখানে এসে জমা হবে। ক্লিয়ার? তাহলে এই ক্যাথেটারটা যখন আমি এখানে প্রবেশ করাবো, আর এখানে আছে এই যে চারদিকে যে একটা কি দেখতেছো তোমার পর্দা দেখতেছো, এটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে এই পেরিটোনিয়াম পর্দাটা এক্ষেত্রে এখন ব্যাপন প্রক্রিয়ায় কাজ করবে, ঝিল্লি হিসেবে কাজ করবে। যখন আমি ডায়ালাইসিস দ্রবণ থেকে ক্যাথেটার দিয়ে তোমার দ্রবণটা পাস করাবো, তখন দেখা যাবে ওই দ্রবণ এই তোমার পেরিটোনিয়াল ঝিল্লির সাথে একটা ব্যাপন প্রক্রিয়ায় কাজ করবে। ফলে দেখা যায় তোমার এখানে উদরগহ্বরের যে তরল পদার্থ আছে ওইখান থেকে বা রক্তের ওইখান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো ব্যাপন প্রক্রিয়ায় এই ক্যাথেটার দিয়ে চলে আসবে, আর প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাপন প্রক্রিয়ায় ওই তরল বা রক্তের মধ্যে চলে যাবে। তাহলে অপ্রয়োজনীয় জিনিস যেটা ব্যাপন প্রক্রিয়ায় চলে আসলো সেটা কোথায় গিয়ে জমা হবে? এই ড্রেনেজ ব্যাগে এসে জমা হবে। ফলে এভাবে তোমার এই পেরিটোনিয়াল ডায়ালিসিসটা সম্পন্ন হয়। আর এটা তোমার এই পেরিটোনিয়াল ডায়ালিসিস দিয়ে তুমি চলাফেরা করতে পারবে, এটা তোমার বডির সাথে রেখে দিয়ে চলাফেরা করতে পারবে, সব কাজ করতে পারবে। বাট হিমো ডায়ালিসিস করার সময় তুমি কোনো ধরনের চলাফেরা করতে পারবা না। ঠিক আছে, এই যে মেশিনটা নিয়ে তো তুমি চলাফেরা করতে পারবে না, এত বড় একটা মেশিন। ঠিক আছে, তোমার সেজন্য যা যা কাজ করার সব সেরে তারপর কি করতে হবে? হিমোডায়ালিসিস করতে হবে। তুমি টয়লেট রেখে দিলেও হবে না। ঠিক আছে, এটা মাঝখানে তুমি রেখে যে আমি একটু টয়লেট করব, ওয়াশরুমে যাব, সেই কাজটাও নেই। সো যা করার সব আগে থেকে করে নিতে হবে। কিন্তু পেরিটোনিয়াল দিয়ে তুমি সব কিছু করতে পারো, কারণ এটা দিয়ে তুমি চলাফেরা করতে হবে, কারণ এটা তো বড় একটা মেশিনারিস নাই। সো এটা ইজিলি করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এটাই হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, আর বাকি কাজ সব সেম। এরপর আরেকটা উপায় হচ্ছে বা প্রতিকার উপায় হচ্ছে কি, যে বৃক্ষ প্রতিস্থাপন করা। তুমি যদি বৃক্ষ প্রতিস্থাপন করাই ফেলতে পারো, তাহলে কি হবে? এটা একদম নিরাপদ এবং আর কোনো ধরনের ঝামেলা পরবর্তীতে থাকবে না। এখন কথা হচ্ছে বৃক্ষ আমি পাবো কই প্রতিস্থাপনের জন্য? এটাই হচ্ছে চ্যালেঞ্জিং। ঠিক আছে, কারণ হচ্ছে বৃক্ষ আমরা যেভাবে একজনের ব্লাড একজন গ্রুপ ম্যাচ করলে দিয়ে দিতে পারি, বাট বৃক্ষ আমি দিতে পারবো না। ঠিক আছে, বৃক্ষের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিস্যু ম্যাচ করা লাগবে। তো টিস্যু ম্যাচটা মেইনলি অনেক সময় দেখা যায় খুব রেয়ার, পাওয়াই যায় না। মা বাবা ভাই বোন এদের মধ্যে মোটামুটি মিল থাকে, অনেক সময় থাকেও না। সো এই বৃক্ষ পাওয়াটাই হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে, বৃক্ষ প্রতিস্থাপন করতে পারলে কিন্তু আবার একদম তোমার আর খরচও কমে যায়, আর ভবিষ্যতের জন্য আর কোনো ধরনের চিন্তাও থাকে না, তুমি প্রাকৃতিক একটা পেয়ে যাচ্ছ। তাহলে একটা কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা কিডনি যখন প্রতিস্থাপন করব কয়েকটা ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতেই হবে। একটা হচ্ছে যখন একজন বৃক্ষদাতা কিডনিটা দিবে, আর যাকে আমি দিব, এই নেওয়া দেওয়ার টাইমটা অবশ্যই 48 আওয়ার্সের মধ্যে হতে হবে। তুমি একজন বৃক্ষদাতা থেকে কিডনি নিলা, সেই কিডনিটা 48 আওয়ার্সের মধ্যে তোমার যে নিবে, যার প্রয়োজন, তাকে অবশ্যই এটা ট্রান্সফার করে দিতে হবে। ঠিক আছে, নাহলে এটার কার্যকারিতা হারাবে। আরেকটা কথা হচ্ছে যতক্ষণ আমি বাইরে রাখবো এটা, যতক্ষণ আমি দিব না, মানে তো সংগ্রহ করে যতক্ষণ আমি ট্রান্সফার করতেছি না, সেই সময়টা অবশ্যই স্যালাইন দ্রবণে আমার এই যে কিডনিটা কী করতে হবে? রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর কিছু তোমার স্ক্রিনিং করতে হবে, যেমন এই বৃক্ষটা HIV মুক্ত কিনা। ঠিক আছে, আর টিস্যু ম্যাচ তো বললাম, ব্লাড গ্রুপ, টিস্যু ম্যাচ, এগুলো করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি ক্রাইটেরিয়া। আরেকটা কথা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কথা, এখানে চিত্রটা খেয়াল করো, এখানে দেখছো এর হচ্ছে এই কিডনিটা আর এই কিডনিটা তোমার এটা হচ্ছে মেইন তার বডিতে যে কিডনিটা ছিল। তো এখন মনে করো এইটা কি হয়েছে, তোমার নষ্ট হয়ে গেছে। এমনি মেইনলি তো একটা কিডনি দিয়ে চলে, বাট মনে করো একজন নষ্ট হয়ে গেল, আমি এখানে যেহেতু একটা দিয়ে দেখাচ্ছি সেজন্য আমি একটাই দেখাচ্ছি। মনে করো এটা নষ্ট হয়ে গেল, তাহলে এটার কার্যকারিতা কমে গেল, এটা আমি কেটে ফেলে দিলেও কিচ্ছু হবে না, কারণ এটা নষ্ট। তো আমি এটা যখন বৃক্ষ আরেকটা প্রতিস্থাপন করব, এখানে বাইরে থেকে কিডনিটা এনে এখানে বাইপাস ইউজ করে
এই কিডনিটা এখানে প্রতিস্থাপন করা হয়েছে। দেখো এই যে এখান থেকে ধমনী শিরা থেকে বাইপাস করে তোমার কেটে এখানে প্রবেশ করানো হয়েছে, আর যে কিডনির ইউরেটারটা সেটা মূত্র থলির সাথে কানেকশন করে দিয়ে তোমার কিডনিটা জোড়া লাগানো হয়েছে, ঠিক আছে। কিন্তু খেয়াল করো এখানে যে অপারেশনের পরে বা এখানে এই জায়গাটাই কেটে আমি এটা প্রতিস্থাপন করি নাই, ঠিক আছে। এটার কিছু কারণ আছে যে কেন আমি এই জিনিসটা না কেটে এটা এখানে প্রতিস্থাপন করলাম, এটা এখানে রেখে দিলাম। দেখা যায় অনেক সময় একজনের বডিতে 3টা কিডনিও থাকতে পারে এই প্রতিস্থাপনের পরে, কারণ যেটা নষ্ট হয়েছে ওইটা কেটে ফেলে দেওয়া হয়নি। কেন কেটে ফেলা হচ্ছে না, সেটার কারণ হচ্ছে আমি আমার বডিতে যদি এটা কোনো ক্ষতি না হয়, ঠিক আছে, এটা আমার বডি থেকে কেটে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমি যত কাটাছিড়া করবো আমার বডিতে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি। সো এই কারণে যদি আমি এটা কেটে ফেলি, এটা তো এমনি নষ্ট, ঠিক আছে, আমার বডির জন্য কোনো কাজে আসতেছে না, বাট এটা আবার আমার বডির জন্য ক্ষতিও করতেছে না থাকলে। সো এটা থাকলে তো সমস্যা নাই, তাই এটা না কাটলেও সমস্যা নেই, ঠিক আছে, এটা রেখে দিলে সমস্যা নেই, ফলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই। কেটে ফেললে আবার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আচ্ছা, এরকম অনেক নিষ্ক্রিয় অঙ্গ আমাদের বডিতে থাকে যেগুলো আমরা কেটে ফেলে দিই না। এই একটাই কারণ, সেটা হচ্ছে ইনফেকশন হওয়ার জন্য, ইনফেকশন হতে পারে তাই। আচ্ছা, তারপর একটা লাস্ট টপিক, সেটা হচ্ছে লাস্ট টপিক না, সেকেন্ড লাস্ট বলতে পারো, বাট অতটা ইম্পর্টেন্ট না, এগুলো পড়েই আসছো তোমরা। হরমোনাল ক্রিয়া অর্থাৎ রেচন প্রক্রিয়ায় কোন কোন হরমোনগুলো কাজ করে, একটা আমরা পড়ে আসছি অ্যাডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, ঠিক না? এটা নিয়ে ডিটেলসে আমরা পড়ে আসছি, এটা নিয়ে আর বলতেছি না, ঠিক আছে। এই যে মূত্রের ঘনত্বটা কীভাবে নির্ণয় করে, আমাদের বডিতে যখন পানির পরিমাণ বেড়ে যায় তখন মূত্রের ঘনত্ব বেড়ে যায়। কীভাবে বাড়ে সেটা আমরা দেখছি, পানির পরিমাণ বেড়ে গেলে আমার বডিতে মূত্রের ঘনত্ব কমে যাবে। পানির পরিমাণ যদি আমার বডিতে বেড়ে যায়, পানির পরিমাণ বডিতে বেড়ে গেলে তখন এডিএইচ কাজ করবে না, তখন কিডনির পুনঃশোষণ ক্ষমতাটা কমে যাবে, তখন পানিটার পুনঃশোষণ হবে না, যার কারণে বেশি পরিমাণ মূত্র তৈরি হবে, ওইটা তখন ঘনত্ব কম। আর যখন বডিতে পানির পরিমাণ কম তখন এডিএইচ কাজ করবে, নিঃসরণ হবে, তখন কিডনির যে ডিস্টাল পেঁচানো নালিকা ওর পানি পুনঃশোষণ ক্ষমতা বেড়ে যাবে, বেড়ে যাওয়ার ফলে বডিতে আবার পানিটা পুনঃশোষণ হয়ে পানির আয়তন ভারসাম্য রক্ষা করবে, ওইদিকে মূত্রের পরিমাণ কম হবে, এবং সেটা আমরা বলতে পারি যে মূত্র ঘনত্ব তখন বেশি থাকে, ঠিক আছে। তাহলে এটা এইভাবে কাজ করে। আরেকটা হরমোন কাজ করে, সেটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন, ঠিক আছে। অ্যালডোস্টেরন এটা কোথায় থাকে, এটা কোত্থেকে আসে, ঠিক আছে। আমরা যখন গ্রন্থি পড়ছিলাম তখন দেখছিলাম অ্যালডোস্টেরনটা হচ্ছে কোত্থেকে আসে, এটা হচ্ছে আমাদের যে কিডনির উপরে সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে এই অ্যালডোস্টেরন কর্টেক্স, এখানে আবার দুটো অংশ, এই গ্ল্যান্ডের সুপ্রারেনাল গ্ল্যান্ডের দুটো অংশ, সুপ্রা মিন্স হচ্ছে উপরে, রেনাল মিন্স হচ্ছে কিডনি, তা যেহেতু কিডনির উপরে টুপির মতো থাকে সেজন্য এটাকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট, একটা হচ্ছে কর্টেক্স, একটা মেডুলা। এই কর্টেক্স অংশ দেখেই এই অ্যালডোস্টেরন হরমোনটা আসে। এখন এই হরমোনটা কিভাবে কাজ করবে, আমাদের যে কিডনি যে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমার বডিতে এই অ্যালডোস্টেরন হরমোনটা বিশেষ ভূমিকা পালন করবে। তাহলে কিভাবে করবে, যখন মনে করো আমি বলতেছি কয়েকটা পয়েন্ট মনে রাখো, এখানে কিন্তু খুব জটিল বিষয়, এটা তোমাদের এতটা বেশি লাগবে না, শুধুমাত্র একটু ধারণা নিয়ে রাখো। মনে করো রক্তে আমার সোডিয়ামের পরিমাণ কমে গেছে, ঠিক আছে, তখন দেখা যায় কিডনিতে একটা অংশ আছে যেটার নাম হচ্ছে জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স, ঠিক আছে। এই জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্সে একটা কোষ থাকে, ওই কোষ থেকে হচ্ছে তোমার একটা এনজাইম ক্ষরণ হয়, রেনিন, সেটার নাম কি, রেনিন এনজাইম, ঠিক আছে। তাহলে এই রেনিন এনজাইমটা কখন ক্ষরণ হবে এখান থেকে, যখন আমার বডিতে সোডিয়ামের মাত্রা কমে যাবে, ঠিক আছে। এই রেনিন এনজাইম ক্ষরণ হয়ে এটা যাবে কোথায়, এটা যাবে হচ্ছে লিভারে, ঠিক আছে। লিভারে গিয়ে একটা প্রোটিন আছে যে প্রোটিনটাকে সক্রিয় করবে, ওই প্রোটিনটা নর্মালি হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে, এই রেনিন এনজাইমটা ওই প্রোটিনটাকে অ্যাক্টিভ করবে গিয়ে, ঠিক আছে। ওই প্রোটিনটার নাম হচ্ছে, যেটা ইনঅ্যাক্টিভ প্রোটিন ওইটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন, ঠিক আছে। আমরা এরকম অনেক কিছু তোমার এনজাইম দেখছিলাম যেগুলো পরিপাকের সময়, ঠিক আছে। সেমভাবে এটাও
অ্যাঞ্জিওটেনসিনোজেন হিসেবে থাকে ইনঅ্যাক্টিভ অবস্থায় লিভার থেকে উৎপন্ন হয়। বাট এটাকে অ্যাক্টিভ করবে হচ্ছে এই রেনিন এনজাইমটা গিয়ে করবে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন, ঠিক আছে। দেন ওইখান থেকে লাংসে গিয়ে অ্যাঞ্জিওটেনসিন 1-2-তে কনভার্ট হয়ে পরবর্তীতে এটা যাবে হচ্ছে তোমার সুপ্রানাল গ্ল্যান্ডে। এই সুপ্রানাল গ্ল্যান্ডে গিয়ে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করবে। দেন এই অ্যালডোস্টেরন হরমোনটা কি করবে, কিডনিতে আবার গিয়ে এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা আছে, অর্থাৎ যেটা একটা পাম্প হিসেবে কাজ করে, যে সোডিয়াম পটাশিয়াম আয়নগুলো ভিতরে বাইরে যাওয়ার জন্য একটা পাম্প আছে, এই সোডিয়াম পটাশিয়াম পাম্পকে কি করবে, উদ্দীপ্ত করবে। যার ফলে দেখা যায় সোডিয়াম আয়ন কি করবে, পুনঃশোষণ হয়ে আবার বডিতে ব্যাক দেয়, ফলে আমার বডিতে সোডিয়ামের মাত্রাটা ঠিক থাকে। ঠিক আছে, আমি আবার সংক্ষেপে বলতেছি, দেখো যখন রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাবে তখন কিডনির একটা অংশ আছে জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স, ওইখানে একটা হরমোন ক্ষরণ হবে, সেটার নাম হচ্ছে রেনিন। এই রেনিন হরমোনটা কোথায় যাবে, লিভারের থেকে উৎপন্ন যে একটা ইনঅ্যাক্টিভ প্রোটিন অ্যাঞ্জিওটেনসিনোজেন তার কাছে যাবে, তাকে অ্যাক্টিভ করবে সেটার ফর্ম কি, অ্যাঞ্জিওটেনসিন। এবার এটা লাংসের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন 1-2 হয়ে এটা কোথায় আসবে, এটা আবার সুপ্রানাল গ্ল্যান্ডে আসবে, সুপ্রানাল গ্রন্থিতে এসে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করবে। এই অ্যালডোস্টেরন হরমোনটা তোমার কি করবে, আবার কিডনিতে নালীর মধ্যে গিয়ে ওইখানে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে ওইগুলোকে উদ্দীপ্ত করবে, ফলে সোডিয়ামটা আবার ব্যাক দিয়ে আমার বডিতে সোডিয়ামের মাত্রাটা কি করবে, ভারসাম্য রক্ষা করবে। জাস্ট ইট, আর কিচ্ছু লাগবে না, এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ আর লাস্ট টপিক, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের রক্তের যে পিএইচ, এটা হচ্ছে নর্মালি হচ্ছে 7 লিখে রাখো 7.35 টু 7.45। ঠিক আছে, রক্তে মেইনলি হচ্ছে তোমার অ্যাসিডিটি বেড়ে যায়, কারণ হচ্ছে বিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা কি হচ্ছে তোমার ফলে আমার বডিতে পিএইচের মান কমে যাচ্ছে বা কমে যেতে পারে। তো এটাকে তোমার মানে অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে রাখাটাই হচ্ছে কি চ্যালেঞ্জিং, আর এটাই হচ্ছে কে করবে, একটা বাফার সিস্টেম। মেইনলি হচ্ছে তোমার বডিতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা তোমার পানির সাথে বিক্রিয়া করতেছে। ঠিক আছে, এই শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে সেটা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে মেইনলি। এখন এই কার্বনিক অ্যাসিডটা তৎক্ষণাৎ কি ভেঙে যায়, বিয়োজিত হয়ে কি তৈরি করবে, H+ তৈরি করবে, আর এই যে তোমার হাইড্রোজেন কার্বনেট আয়নটা তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে H+টা যত বেশি পরিমাণ বেড়ে যাবে আমরা জানি পিএইচ কমে যাবে আর রক্ত অ্যাসিডিক হয়ে যাবে। এখন এই হাইড্রোজেন কার্বনেট আয়নটা সরাসরি বাফার হিসেবে কাজ করবে কিভাবে, যখনই H+এর পরিমাণ বেড়ে যাবে H+এর সাথে A অ্যাটাচড হয়ে আবার তোমার কার্বনিক অ্যাসিড তৈরি করবে, ফলে H+টা প্রশমিত হয়ে যাচ্ছে, যার কারণে এই হাইড্রোজেন কার্বনেট আয়নটা সরাসরি বাফার হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই যে তাহলে এভাবে মোটামুটি H+টা প্রতিরোধ হয়। বেশি পরিমাণ H+ হলে এই হাইড্রোজেন বা কার্বনেট আয়ন তার সাথে অ্যাটাচড করে তোমার কার্বনিক অ্যাসিড তৈরি করে, যার ফলে দেখা যায় রক্তের পিএইচটা কন্ট্রোল থাকে। আর H+টা বেশি হয়ে গেলে আবার তখন দেখা যায় এটা কিডনির মাধ্যমে রেচন প্রক্রিয়া বাইরে বেরিয়ে যাচ্ছে, ফলে দেখা যায় বডিতে অ্যাসিডিক হতে পারে না আর রক্তের পিএইচটা নর্মাল থাকে। সো এটা হচ্ছে এই। আরেকটা কথা হচ্ছে রক্তের পিএইচ যদি 7.35 থেকে কমে যায় তখন আমরা তাহলে এটা বলতে পারি রক্তে অ্যাসিডিক হয়ে যাচ্ছে বা অ্যাসিডিকের দিকে যাচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাসিডোসিস। ঠিক আছে, এগুলোর অনেক ফর্ম আছে। আর যদি 7.45 থেকে বেড়ে যায় তখন এটা ক্ষারীয়র দিকে যাচ্ছে, তখন এটাকে আমরা বলতে পারি অ্যালকালোসিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই মোটামুটি চ্যাপ্টারের এতটুকুই। এগুলো পরবর্তীতে বাড়ির কাজ দিলে এগুলো করবা। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই ইনফর্ম করবা। তোমরা সমস্যা হচ্ছে আমি বুঝতেছি না আসলে তোমরা কতটুকু পড়তেছো বা কী করতেছো, আজ পর্যন্ত কাউকে বলতে দেখিনি যে এটা বুঝি নাই বা এটা কীভাবে হবে, মানে তার মানে সবাই বুঝতেছো, এটাই আমি বুঝতেছি আপাতত। সো আমি চিন্তা করছি তোমাদের দিয়ে সামনে লাইভ ক্লাস করলে ভালো হবে।
ঠিক আছে, আমি তোমাদের সবাইকে ইনফর্ম করবো পরে এটা। ঠিক আছে, আজকে এতটুকু।